গণতন্ত্রে হলো দুই চাকার সাইকেলের মতো আসলে। বিশেষ করে আগেও আমরা শুনেছি জামায়াতের আমির এই দফায়ও বলেছিলেন যে সরকারি দল যদি সামনের চাকা হয় তার বিরোধী দল পেছনের চাকা, এবং এই দ্বিচক্রযানের কিন্তু আসলে ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এটি কোনো একটি চাকা যদি কাজ না করে, অর্থাৎ একটা বিপুল আশা ছিল এবং মনে হচ্ছিল যে খুবই সমঝোতার মধ্যে দিয়ে সংসদটা পরিচালিত হবে, এবং সহযোগিতার জায়গাও কিন্তু দুই পক্ষই বলেছিল, বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে। দ্বিতীয় দিনের পরে আপনি এসে কি মনে হচ্ছে, সংকট তৈরি হলো? আমি আমার নির্বাচন এলাকার নরসিংদী ৫ রায়পুরা জনগণকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা বিশেষ করে জামাতের ঐক্যজোটের প্রার্থীর বিরুদ্ধে ওনারা আমাকে প্রায় লক্ষ ভোট বেশি দিয়ে নির্বাচিত করেছেন। তাদের প্রতি আমার মা বোনদের প্রতি এবং হিন্দু মা বোনদের প্রতি, জনগণের প্রতি সর্বত্র রইল আমার শ্রদ্ধা, সালাম এবং ভক্তি। আর বিশেষ করে আমি নির্বাচনটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, যে নির্বাচনটা আমরা করেছি সত্য, সুন্দর নির্বাচন হয়েছে। প্রত্যেকে বলবো সেটা একটু সুন্দর নির্বাচন হয়েছে। আমরা নির্বাচন নিয়েও কিন্তু ওনারা আবার প্রশ্ন করেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, যেখানে আমরা কিন্তু প্রতি মুহূর্তে দেখেছি যে ওনারাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন প্রকৃতপক্ষে। কারণ ওনারা যেভাবে সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের 55টা ডিস্ট্রিক্টে ওনারা জামাতের ডিসি রাখছেন, তারপর আর্মি দিয়ে যেভাবে পিটাইছেন জনগণকে, এটা কখনো কাঙ্ক্ষিত না। এটা মানে দিবালোকম তো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। যেখানে মনে করেন আমার এলাকায় হয়তো জামাত তত বেশি না, তারপর একই ফর্মুলায় কাজ করছে, সারা বাংলা যেভাবে কাজ করছে সেভাবে কাজ করছে। অথচ ওনারা ধরেন একটা টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই টার্গেটটা হয়তো ওনারা চাচ্ছিল। এই যে ইঞ্জিনিয়ারিং অভিযোগ আপনি করলেন, আপনারা কি কোনো আইনি পদক্ষেপ নেবেন? না, আমরা আইনি পদক্ষেপ নেইনি। আমরা মজলুমের মতো নিজের মার খেয়েও আমরা মাঠে ছিলাম। বিএনপি নেতা কর্মীদের সবচেয়ে বড় গুণ যেটা হলো যে সব বলা হয়েছে সবসময় যে তোমরা ধৈর্য ধরো, যত কিছু অত্যাচার হোক না কেন তোমরা কিন্তু কখনো পিছপা হবো না। আমরা দেখেছি প্রায় 3% ভোট নষ্ট করে দিত, 5%, 10% ভোট নষ্ট করে দিয়ে অন্য প্রার্থীকে 80 ভোটের ব্যবধানে বিজয় করেছে। অনেক জায়গায় আমরা অনেক কেন্দ্রে এগুলো দেখেছি। তো অনেক সময় ভোট কেন্দ্রে দেখা গেছে যে আমাদের এজেন্ট আছে একটু দুর্বল, তাকে আগে সিগনেচার নিয়ে নেওয়া হয়েছে ভোট কাউন্টিং এর আগে। এগুলো আমি নিজে ধরেছি, কিন্তু আমার কাছে ভিডিও আছে। একটা দল ইসলামের কথা বলে কিন্তু কাজ করে কিন্তু মানে ইসলাম বিরোধী। আবার এখানে মনে করেন যেভাবে ব্যস্তের টিকিট বিক্রি হয়েছে, আগামীতে মনে হয় টিকিট আর থাকবে না, টিকিট শর্ট হয়ে যাবে, এমন হয়ে পাওয়া যাবে না। তো যাই হোক, আগামীতে হয়তো আর কোনো নতুন ফর্মুলা হতে পারে, সেই জন্য কোনো আশা যায় না। আমরাও সেভাবে কাজ করবো, জনগণের দোরগোড়া যাবো, কাজ করবো, এমনভাবে কাজ করবো যেমন আমি ডিক্লেয়ার করেছি যে আমরা এমনভাবে কাজ করবো যাতে আগামীতে ভোটের জন্য কারো কাছে যেতে হয় না হয়, হাসতে হাসতে গিয়ে ভোট দেয় আমাদেরকে। এটাই কিন্তু আমাদের বিএনপির চেয়ারপারসন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিন্তু সেই ফর্মুলা লাগাচ্ছেন। আপনারা দেখেন একটা কথা আছে যে নির্বাচন ভোটের এই কালি শোকাতে কিন্তু উনি ফ্যামিলি কার্ড সহ বিজিবি যে বিষয়গুলো সেগুলো উনি শুরু করে দিয়েছেন। এই যে জিনিসগুলো আসলে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের সেই অগ্রযাত্রা যদি সঠিক থাকে এবং আমরা যদি জনগণের দোরগোড়ায় যেতে পারি, সেক্ষেত্রে মনে করেন জনগণ দেখবে আমরা কি সঠিক পথে আছি কিনা। আমি সংস্কার নিয়ে আমি যে কথাটা বলবো, সংস্কার করতে করতে ফেনা তুলতে তুলতে তো 1.5 বছর পার করে দেওয়া হলো। দেশের অবস্থা কিন্তু খারাপ দিকে নিয়ে যাওয়া হয়েছে সংস্কার করতে। শেষ পর্যন্ত সংস্কার কি হলো? বিএনপি তো সব সংস্কার করেছে। আজকে যে সংস্কার দরকার সেই সংস্কার হবে, বিএনপি করবে। বিএনপি যেখানে সিগনেচার করেছে সেখানে যৌক্তিক জিনিসগুলো করবে। নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো তো আছে। আমার কথা হলো যে দেশের কল্যাণে বিএনপি কিন্তু তার শুরুতেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু সংস্কার করেছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, অনেক উনি মন্ত্রী পরিষদ করেছেন, আবার খালেদা জিয়াও করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেছেন, এবং আমাদের চেয়ারপারসন তারেক রহমান এখন করছেন। একটা উনি 31 দফা দিয়ে একটা সংস্কার দিয়ে কিন্তু দেশকে নতুন ঘুরের দাঁড়ানোর একটা প্ল্যান তৈরি করেছেন। আসলে এখন যে জিনিসটাকে ওনারা মুখ্য বিষয় হয়ে নিয়ে যাচ্ছেন, আমি মনে করি আসলে এইটা অবশ্যই একটা সমাধানে চলে আসবে। কারণ আমাদের দল যেটা বলছে যে অধ্যাদেশ না আদেশ কোন পর্যায়ে আছে, যদি সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, অবশ্যই সংসদে আলোচনা হবে। অবশ্যই আমাদের বিজ্ঞ আমাদের রাজনীতিবিদরা আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না এটা অধ্যাদেশ না আইন, নিউট্রাল থার্ড জেন্ডার হিসেবে উনি এটাকে বলেছেন। আসলে এটা কথার কথা,
সত্য কথা বলতে গেলে প্রত্যেকটা জিনিসের সমাধান হবে, কোনো জিনিস কিন্তু বাদ থাকবে না। কারণ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যা করছি আমরা দেখছি, উনি খুব সুন্দরভাবে অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু দেশ চালিয়ে যাচ্ছেন এবং উনি বুঝেন আসলে যে মানুষের পালস, দেশের পালস এবং রাজনীতি পালস। সেই জন্য কিন্তু উনি আজকে এত বছর পর দেশে এসে উনি আজকে রাষ্ট্রনায়ক হতে পেরেছেন, রাষ্ট্রপ্রধান হতে পেরেছেন। এই ব্যাপারটা নিয়ে বেশি হইচই বা বেশি নাড়াচাড়া দেওয়া, এটা আমি সংসদের ভিতরে থাকতে আমি এটা দেখি নাই। উনি বলেছেন, আরেকজন পাল্টা কথা বলেছেন, এবার কোনো হইচই এটা করছে না, কিন্তু এটা নিয়ে আলোচনা হবে, নেক্সট আলোচনা হবে, কোনো আলোচনা বিষয় দিয়ে আসছে হতে পারে। তো আমি মনে করি যে আমরা কিছু কিছু জিনিসকে ইস্যু করব যেটা কিনা আমাদের জাতির স্বার্থে অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসবে, যেগুলো নগণ্য সেগুলোকে নিয়ে আমাদের টানা দরকার। মানে এই ইস্যুটা কোথায় হচ্ছে, মানে আপনার কথা আমার কথা হচ্ছে এই যে এই অধ্যাদেশ নিয়ে বা আদেশ নিয়ে বা আমাদের সংসদে এরকম কোন আপনার মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যেটা যে আমি সর্বপ্রথম সংসদে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে প্রেসিডেন্ট ভাষণ দিচ্ছেন বা ঢুকলেন, জাতীয় সঙ্গীত যে সুর উঠছে, একদল বসে আছে, চুপচাপ বসে আছে, জাতীয় সঙ্গীতকে সম্মান করছে না। তার মানে 71-এ যেমন এদেশের জাতীয় পতাকাকে সম্মান করেনি, সেদিনও সম্মান করেনি, আবার চিল্লাচ্ছে। আমরা কিন্তু দেখেন যারা ছাত্রদল করেছি বা এদেশের নাগরিক, সাধারণ নাগরিক, আমরা জাতীয় পতাকা হলো আমাদের মাথা, আমাদের সম্পদ, এটা কিন্তু মাথা নিয়ে কাজ করি আমরা। আমি এখন সংবিধান সংশোধন বা হইচই করতেছি বা প্রেসিডেন্টের কথা শুনবো না, প্রেসিডেন্ট হাতে শপথ নিলাম উপদেষ্টা হওয়ার জন্য, আবার প্রেসিডেন্টকে আমি মানি না, আবার জাতীয় পতাকাকে আমি অপমানিত করছি।